সো বেসিক্যালি আচ্ছা বেসিক্যালি সো আজকে ল্যাবে যা যা করাইছে সেটা যদি একবারে সামারাইজ করি, আমাদেরকে একটা অ্যান্টেনা ডিজাইন করতে হবে। অ্যান্টেনা এখন ডিফারেন্ট টাইপের হতে পারে, বাট আমাদের এখনকার জন্য এই ল্যাবের জন্য করাইছে হলো মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা। মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা কেন ইউজ করা হয়েছে? বিকজ it is commonly available and it has a low fabrication cost, as you can see here. So and it's easily compatible with integrated circuits. এটা আর একটা রিজন সেই জন্য ইউজ করা হয়েছে। and we can also use dual frequency or dual polarization to send and receive the signals. uh, so from there we can come to the structure. uh, the structure is made out of three parts. The parts are the patch, as you can see coded in blue here, the dielectric part, and the ground or the reference point. সো যদি এক্সপ্লেন করি পুরোটা, বলতে গেলে একটা গ্রাউন্ড তো যেটা জেনারেলি ইউজ করা হয়, ডাইলেকট্রিক সাবস্ট্রেট, যেটা আমাদের ক্ষেত্রে এই ল্যাবের জন্য ইউজ করা হয়েছে সেটা হলো FR4 epoxy, which has a permittivity of 4.4 and a tangent loss of 0.02. দ্য মেইন কাজটা মেইনলি প্যাচের মাধ্যমে হয়, অ্যান্ড ডাইলেকট্রিকটা জাস্ট ডিরেকশনের ক্ষেত্রে হেল্প করে। সরি, এটা আই থিঙ্ক আম জাস্ট গেসিং, বাট আমার এটা আর একটু ডিটেলসে দেখা উচিত ছিল, যেটা আমি দেখিনি। ফ্রম দেয়ার আমরা এখান থেকে হলো মোটামুটি সবকিছুই ক্যালকুলেট করতে পারবো, কজ স্যার বেসিক্যালি সবকিছুরই ইকুয়েশনস দিয়ে দিছে। সো the first step to designing that is going to be this equation. With equation we can see that width is denoted by W, c is the speed of light, and we also have a reference, what to call it, frequency, reference frequency, which we will be using is 2.4. Yes, as you can see here. So 2.4 will be our reference frequency. We already know the speed of light, and we also know the permittivity of the dielectric substrate we will be using, which is 4.4 FR4 if epoxy. সো আমরা এখান থেকে উইথ বের করতে পারবো। এই যে এখানে দিয়ে দিছে 2.4 গিগাহার্টজ, পারমিটিভিটি 4.4। সো আমাদের টোটাল উইথ আসে হলো 338 মিলিমিটার। সেকেন্ড অফ পারমিটিভিটি এফেক্টিভ, আচ্ছা এগুলো জাস্ট ক্যালকুলেশন, মানে এখানে জাস্ট স্যার হলো বেসিক্যালি কিছু ভ্যালুস দিয়ে দিছে, সরি ইকুয়েশন দিয়ে দিছে। এই ইকুয়েশনস ফলো করে তুই হলো ক্যালকুলেট করতে পারবি। অ্যান্ড ফ্রম দেয়ার উই ক্যান সি দ্য, মানে উইথ তো ক্যালকুলেট করলাম, আমাদের উইথ ক্যালকুলেট হলো, এবার আমাদের লেন্থ ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলা থেকে জাস্ট এই ফর্মুলা, স্যার এত ডিটেলসে যাই নাই, জাস্ট এখানে দেখা যাচ্ছে যে এই ফর্মুলা ইউজ করবা। এই ফর্মুলা ইউজ করার পর আমাদের লেন্থ আসছে হলো 29 মিলিমিটার। একটা বিষয়ে কেয়ারফুল রাখতে হবে যে হলো ইউজুয়ালি আমাদের ডাব্লু বাই, মানে উইথ বাই লেন্থ রেশিও ইজ অলওয়েজ হ্যাভ টু বি 1.31, মানে এই রেশিওটা রাখতে হয় বিকজ অফ লো, হোয়াট কল ইট, রেজিস্ট্যান্সের আর একটা ইম্পিডেন্স, সরি ইম্পিডেন্সের জন্য, লো ইম্পিডেন্সের জন্য আমাদের এই রেশিওটা রাখতে হবে সবসময় 1.31। ইম্পিডেন্সটা হবে হলো 50 ওহম। সো স্যার এখানে আমাদের নিউমেরিটিক্যাল ভ্যালুসগুলো দিয়ে দিছিল। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস শিখাইছে, সেটা হলো রিটার্ন লস। এখন রিটার্ন লস বা রিফ্লেকশন লস, আমরা তো জানি যে হলো অ্যান্টেনা তিন ভাবে কাজ করে, একটা হলো রিফ্র্যাকশন, আর হলো রিফ্লেকশন, রিফ্লেকশন, আরেকটা কি যেন স্যার নিজেও মনে আসতেছিল না। সো আমি তো হলো লেকচার ওয়ানটা খুলেও দেখিনি, আমি নিজেও জানি না। সো তুই হয়তো বা জানিস, পড়ছিস, জানিস। এই অনুযায়ী আমাদের এখানে এই দ্য রিটার্ন লস হুইচ ইজ ডিনোটেড বাই হলো SI নাকি SL1, ইফ আই রিমেম্বার কারেক্টলি। এই যে এখানে দেখতে পাচ্ছি যে SI11 SI L1 বলা হয় এটাকে। অ্যান্ড রিটার্ন লস আমাদের অলওয়েজ লেস দ্যান 10 ডেসিবল হইতে হবে, মানে আমাদের রিটার্ন লস যাতে অলওয়েজ লেস দ্যান 10%।
এই যে মিনিং লেস দেন 10% অফ দ্য পাওয়ার ইজ রিফ্লেক্টেড। এখন রিটার্ন লস কি, তোর হয়তো বা কোয়েশ্চেন আসতে পারে। রিটার্ন লস বেসিক্যালি তুই ইমাজিন কর, উপর থেকে একটা এক ফোঁটা পানি পড়লো একটা কংক্রিটের উপরে। কংক্রিটের উপর পানি পড়ার কি, পানি পড়ার পর কি হবে, পানিটা সব জায়গায় ছড়ায় যাবে, হুইচ মিনস আমাদের পুরো পানিটা রিফ্লেক্টেড হয়ে চারপাশে ছড়ায় গেছে, সো আমাদের পানিটা কোনো কাজে আসতেছে না। বাট সেই সেম পানি যদি আমরা একটা স্পঞ্জের উপর ফেলাই, তাহলে ওই স্পঞ্জটা কি হবে, অ্যাটলিস্ট স্পঞ্জ কিছুটা হলেও পানিটা শুষে নেবে। এখন আমাদের ইমাজিন করতে হবে যে হলো অ্যান্টেনাটা একটা স্পঞ্জের মতন, অ্যান্ড ওই পানিটা শুষে নিচ্ছে। যদি পানিটা শুষে নেয় তাহলে আর এই পানি শুষার পরিমাণটা হতে হবে অলমোস্ট 90%, মিনিং যাতে 90% পানিটা শুষে নিল অ্যান্ড 10% পানিটা ছড়াই গেল, দেন আওয়ার স্পঞ্জ ইজ রিয়েলি গুড। রিয়েলি গুড, আই ডোন্ট রিমেম্বার স্যার কি বলছিল, অ্যাটলিস্ট বলছিল যে আমাদের মিনিমাম অপারেটিং রেঞ্জ হইতে হবে হলো এই মানে মিনিমাম যে রেঞ্জে অ্যাবজর্ব করবে সেটা 90% হতে হবে, মানে 10% পাওয়ার, 10% পাওয়ার ইজ অ্যালাউড টু রিফ্লেক্টেড। এটা হলো আমাদের মিনিমাম বেসলাইন ধরে রাখতে হবে। সো যদি মোটামুটি দেখি আমাদের এগুলাই দিয়ে দিছিল, অ্যান্ড ইনপুট ইম্পিডেন্স আর দিছিল। ইনপুট ইম্পিডেন্সের পার্টটা আমি ভালো বুঝি নাই, সো আমি অতটা ভালো বুঝাইতে পারবো না কিনা জানি না। সো এখানে আমরা হলো ইনপুট ইম্পিডেন্স ক্যালকুলেট করতেছি। আমাদের ইনপুট ইম্পিডেন্সের জন্য এক্সটা কি জানো, অ্যাট রেজোনেন্স এক্স শুড বি 0। আচ্ছা, ইনপুট ইম্পিডেন্সের পার্টটা তুই একটু স্যারের কাছে বুঝে নিস, কজ আমি এটা বুঝি নাই, তোর বুঝাইতেও পারবো না। আহ, আর এখানে হলো রেডিয়েশন প্যাটার্ন ইজ কিভাবে, রেডিয়েশন প্যাটার্ন তো কাল পড়ি নাই, জাস্ট এমনি স্যার যা বলছিল আমি তোকে জাস্ট প্যারাফ্রেজ করে দিচ্ছি যে হলো রেডিয়েশন প্যাটার্ন তিন ধরনের, যে হাফ পাওয়ার বিম উইথ উইচ ইজ উইদিন 3 decibels of the maximum that power that emits from the signal. So typically 70 to 90% for a single patch। আরেকটা হলো যে ফ্রন্ট টু ব্যাক রেশিও, ফ্রন্ট টু ব্যাক রেশিওর ক্ষেত্রে হলো থেটার ভ্যালু 0 থেকে 180 ডিগ্রিজ, ফাইনাইট গ্রাউন্ড ডিগ্রেডস এফবিআর মানে আচ্ছা আচ্ছা গ্রাউন্ড প্লেন, ক্রস পোলারাইজেশন। ও রেডিয়েশনের পার্টটা, সরি হলো রেডিয়েশনের পার্টটা হলো ওই যে নেক্সট ক্লাসে অপটিমাইজেশনের সময় দেখাবে, আমাদের জাস্ট এখন ডিজাইন করা শিখাইছে। সো এটাই হলো তোর টোটাল, এগুলো শিখেছে। ব্যান্ডউইথের পার্টটা অতটা দেখায় নাই। সাবস্ট্রেট সিলেকশন, আমাদের অনেক ধরনের সাবস্ট্রেট আছে হলো ওই যে ম্যাথল্যাবে যেগুলো করা লাগবে। ম্যাথল্যাব ফিড টেকনিকও স্যার আমাদের শেখায় নাই, সো ওইটা নেক্সট ক্লাসে আই থিঙ্ক। এবার আমাদের এক্সপেরিমেন্টাল প্রসিডিওরে আমরা প্রথমে হলো আমরা এখন এক্সপেরিমেন্টে ঢুকে যাব। এক্সপেরিমেন্টে গেলে এই যে ম্যাথ ল্যাব দেখতেছি এখন, ইউজুয়ালি আমি আজকে ল্যাবে করার সময় যা দেখলাম, কাজী হলো ম্যাথ ল্যাব 2018 ইউজ করতেছিল, ওটাতে অ্যাকচুয়ালি অনেক কিছু মিসিং। সো মাই সাজেশন টু ইউ উড বি যে যতটা লেটেস্ট ভার্সন তোর কাছে অ্যাভেলেবল আছে ওটা ইউজ কর। যদি তোর কাছে আমার এই 2025 বা অন্য অন্য ভার্সন থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে আমারে জানাইস, আমি হলো তোর জন্য কি হলো পেন ড্রাইভে করে নিয়ে যাবো না ম্যাথল্যাবটা। সো ম্যাথল্যাবে ঢুকলাম, ম্যাথল্যাবে ঢুকার পরে এই যে অ্যাপসে যাবি, অ্যাপস থেকে এইখানে জাস্ট সার্চ দিবি যে হলো অ্যান্টেনা। অ্যান্টেনা, ইয়েস, এই যে অ্যান্টেনা ডিজাইনার, নট অ্যান্টেনা অ্যারে ডিজাইনার, অ্যান্টেনা ডিজাইনার ক্লিক করবি। ইউ হ্যাভ টু ওয়েট ফর এ মিনিট। আমার ম্যাথ ল্যাবস এই যে আসছে। সো আমরা এখন বেসিক্যালি সব কাজ এখানেই করব। সো আমি জাস্ট কনভিনিয়েন্সের জন্য ফুল স্ক্রিন দিলাম। ফুল স্ক্রিনে একটা নতুন ওপেন করবি, নিউতে ওপেন করবি, ওপেন করলাম, ডান। ইউ হ্যাভ টু ওয়েট ফর এ মিনিট, এত স্লো ক্যাশ। আচ্ছা, সো আমাদেরকে স্যার কি বলছিল, আমাদেরকে এই যে দেখ এখানে বলছে যে হলো ম্যাথল্যাবে অ্যান্টেনা ডিজাইনার ওপেন করতে হবে, দেন আমাদের হলো আমরা কি বলছিলাম প্রথমে যে আমাদের হলো একটা আজকে আমরা ডিজাইন করব হলো মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা। সো যদি
এই এখানে যাই অ্যান্ড দেন ম্যাথ ল্যাবের হলো অ্যান্টেনা ডিজাইনারে ঢুকলাম। দেন এই যে এখানে সব অ্যান্টেনা গ্যালারি ব্যাকিং স্ট্রাকচার হলো ওই যে কালকে হলো রেডিয়েশনের জন্য পড়া বলো না, নেক্সট ল্যাবে পড়াবে। সো আমরা হলো অ্যান্টেনা গ্যালারিতে গেলাম, ডাউন অ্যান্ড দেন নিচে স্ক্রোল করলেই আমরা দেখতে পাবো যে এই যে প্যাচ ফ্যামিলি, উই আর গোয়িং টু ইউজ দ্য মাইক্রোস্ট্রিপ প্যাচ। সো ইফ আই ক্লিক হিয়ার দেন ইট শুড ব্রিং আউট দ্য মাইক্রোস্ট্রিপ প্যাচ। এখন এখানে আসার পর দেখতে পাবি যে হলো দুইটা প্লেন আছে। দা এক সেকেন্ড, সরি খাবার আসছিল তো নিচে গেছিলাম আমি, তাই খেয়ে দিয়ে একবারে বসছি। কি করতেছিলাম, আচ্ছা আই থিঙ্ক হ্যাঁ এই যে উম, যে যদি আমরা ল্যাব ম্যানুয়াল দেখি, ল্যাব ম্যানুয়ালে কিন্তু হলো তোর এটার পুরোটা সুন্দর করে দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছি যে হলো আমরা মাঝখানের এটা প্যাচ, বাইরের এটা হলো এই ডাইইলেকট্রিক আর নিচে গ্রাউন্ড। সো আমরা যদি অ্যান্টেনা ডিজাইনারে আবার ব্যাক যাই, সো ওই অ্যান্টেনা ডিজাইনার দেখে আমরা বলতে পারি যে এই মাঝখানে এটার প্যাচ, ডাইইলেকট্রিক আমরা যেহেতু অ্যাড করি ডাইইলেকট্রিক নেয়, আর এই যে রেড এই পার্টটা হলো গ্রাউন্ড। এখন এখানে আমাদের কিন্তু কয়েকটা অপশন আছে। এই যে আমি বলছিলাম না ব্যাকিং স্ট্রাকচার, সেটা আই থিঙ্ক হলো অপটিমাইজেশন রেডিয়েশনের জন্য ইউজ করা হয়, রেডিয়েশন ক্যালকুলেশনের জন্য। বাট যেহেতু স্যার এইবার করায় নেই, সো আমি কিভাবে করে বলতে পারবো না। এই যে তার ডান পাশে দেখতেছিস ডাইইলেকট্রিক অপশন, ডাইইলেকট্রিকে আমাদের কি বলছিল স্যার, আমাদের বলছিল যে ডাইইলেকট্রিক চুজ করতে হবে আমাদের হলো FR4 ইপক্সি। সো আমরা যদি আবার ডিজাইনারে ব্যাক যাই, এখানে তো আমরা আগে সেট করছিলাম মাইক্রোস্ট্রিপ, মাইক্রোস্ট্রিপ থেকে এখন আমরা এখানে ডাইইলেকট্রিক এই যে FR4 দেখতে পাচ্ছি। FR4 দিলাম, FR4 দেখলে দেখতে পাচ্ছি যে হলো পুরোটা হলো এই যে মানে বাইরের ডাইইলেকট্রিক পার্টটা গ্রিন হয়ে গেল অ্যান্ড মাঝখানের এই প্যাচটা সেই হলুদই থাকলো, আর গ্রাউন্ড তো গ্রাউন্ড হিসাবে রয়েছে। ডান। এখন আমাদের স্পিক করতে হবে হলো সেন্টার মানে ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের ফ্রিকোয়েন্সি স্যার কি দিয়ে দিছিল মনে আছে, আমাদের ফ্রিকোয়েন্সি স্যার দিয়ে দিছিল এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি হুইচ ওয়াজ 2.4 গিগাহার্টজ। সো আমরা যদি অ্যান্টেনা ডিজাইনারে ব্যাক যাই অ্যান্ড এখানে 2.4, এটা একটু চেয়ে সবসময় মাথায় রাখি যে কোন কোন রেঞ্জে কাজ করতেছে। সো আমরা গিগাহার্টজ পিক করলাম অ্যান্ড বেসিক্যালি আমাদের ডিজাইনিং ডান। আমরা কি কি দিয়ে বিল্ড করব সবকিছু মোটামুটি ডান। দেন অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট করার পর আমরা এই যে নতুন মেনুতে আসছি। এই মেনুতে কয়েকটা জিনিস দেখার জিনিস আছে। এখন তোর ফার্স্ট অফ অল আমি কি দেখাবো, ফার্স্ট অফ অল এই যে এখানে দেখতে পাচ্ছিস প্রপার্টিস। সো প্রপার্টিসে আমরা মেইনলি দুইটা জিনিসের উপর মানে আমাদের এখনকার পর্যন্ত আমরা দুইটা জিনিস ইউজ করছি, একটা হলো মাইক্রোস্ট্রিপটা মানে যে প্যাচ অংশটা, আর আরেকটা হলো যে ডাইইলেকট্রিক সাবস্ট্রেট। সো এই দুটার প্রপার্টি আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে যেসব ভ্যালু দেওয়া আছে এই অনুযায়ী। সো আমরা যদি আবার ল্যাব ম্যানুয়ালে ব্যাক যাই, আমরা সরি দাঁড়া আরেকটু নিচে যেতে হবে, এই যে না আরেকটু নিচে, আরে না এখানে না, তাইলে উপরে। হুম হুম এটাই। সো ডিজাইন প্যারামিটারসে আমরা এই যে এগুলো এই জিনিসগুলো ইনপুট করব, লেন্থ, উইথ, হাইট, পারমিটিভিটি, লস ট্যানজেন্ট, গ্রাউন্ড লেন্থ, গ্রাউন্ড উইথ। সো আমরা যদি আবার অ্যান্টেন ডিজাইনারে ব্যাক যাই, আচ্ছা বেস্ট হয় যদি আমরা সাইড বাই সাইড করি তাহলে ইজিয়ার জিনিসটা। এখানে একটু দেখাটা প্যারা, বাট আই গেস ইউ ক্যান হোপ বেয়ার উইথ মি। জাস্ট এখানে পুরোটা আমাদের দেখতে পাচ্ছি লেন্থ। সো মাইক্রোস্ট্রিপের লেন্থটা আমরা চেঞ্জ করব হলো 0.29 মিটার, উইথটা চেঞ্জ করবো হলো 0.3038 মিটার। আবার কেয়ারফুল কিন্তু এসব সবকিছুই কিন্তু হলো তোর হলো মিটারে দেওয়া। আমাদের যদি এখানে হলো মিলিমিটারে যেহেতু দেওয়া আছে, আমাদের সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। লাকিলি ফর আস যে স্যার হলো আমাদের ক্লাসে করানোর জন্য সবকিছু অলরেডি মিটারে কনভার্ট করে নিয়ে আসছে। আর এখানে এই যে যদি আমরা এগুলো চেঞ্জ করি, সো আমাদের ভ্যালু ছিল হাইটের জন্য 0.002, সো 0.002, অ্যান্ড গ্রাউন্ড, এটা কি, গ্রাউন্ড প্লেন লেন্থ, আচ্ছা উপরটা লেন্থ, ঠিক আছে।
গ্রাউন্ড প্লেন রেঞ্জ আমাদের দুইটাই 50 মিটার 50 মিটার, সরি 0.05 মিটার করে। সো 0.05 মিটার অ্যান্ড দেন 0.05 মিটার, ডান। আমাদের এগুলো দিছি অ্যান্ড আমাদের মাইক্রোস্ট্রিপের কাজ শেষ। এখন আমাদের দুইটা মেন জিনিস আছে, যেটা হলো পারমিটিভিটি অফ দ্য ডাইইলেকট্রিক অ্যান্ড দ্য লস ট্যানজেন্ট। সো আমরা যদি নিচে স্ক্রোল করি, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাবস্ট্রেট হলো FR4। এখন আমাদের এই যে এপসিলন আর, which is as you can see here is called permittivity, so we should change the value to 4.4 and the loss tangent to 0.02. সো থিকনেস যেহেতু এখানে দেয় নাই, সো আমরা থিকনেস যা আছে তাই রাখলাম। এই পুরোটা যদি হয়ে যায়, তাহলে এবার যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, দেখতে পাবি যে এই সাইডের এটা একটু চেঞ্জ আসবে। দেখছিস একটা চেঞ্জ আসছে। এখন আমরা যদি আবার ফুল স্ক্রিনে ব্যাক যাই, নিচের গুলা যেহেতু কাজ করতে হবে, নিচের গুলো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু হলো অ্যানালাইসিস অ্যান্ড সিমুলেশন রানের জন্য কিছু কাজ আছে। সো অ্যানালাইসিস অ্যান্ড সিমুলেশন রানের জন্য আমাদের বলে দিছে কি, যে স্টার্ট অ্যাট 2 GHz, স্টপ অ্যাট 4.04 GHz অ্যান্ড স্টেপ সাইজ শুড বি 0.05। এখন এখানে আমরা কি জানি যে হলো 2 থেকে 4 GHz যেতে আমাদের যেহেতু ক্যালকুলেট করতেছে স্টেপ সাইজ অনুযায়ী, সো 41টা পয়েন্ট আসবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, তোর পিসি মনে করো যদি হলো ওই ল্যাবে যেসব পিসি আছে ওই অনুযায়ী হয় বা ওর থেকে ভালো হয়, তারপরেও এই 41 পয়েন্টস ক্যালকুলেট করতে কিন্তু অ্যাকচুয়ালি একটু টাইম লাগে। স্যার আর আমার বেসিক্যালি সেম টাইমই লাগছিল বলতে গেলে, না সেম টাইম না, স্যার একটু আগে করছিল, আমারটা পরে হয়েছে। সো 41 পয়েন্ট না করে যেহেতু এখানে দেখাবো, এই দেখানোর জন্য আমি তো, স্যার আমাদেরকে বলে দিয়েছিল যে ল্যাব রিপোর্টে আমাদের মিনিমাম স্টেপ সাইজ হইতে হবে যে 0 পয়েন্ট, না সরি, মিনিমাম স্টেপ লাগবে আমাদের অ্যাটলিস্ট 10 পয়েন্টস অফ স্টেপ। সো ফর দ্য সেক অফ ইট আমরা হলো এখানে স্টেপ 10 না করে 20 করব, আর আমি এটা জাস্ট এডিট করে তোর ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো যেহেতু আমাদের দেওয়া আছে স্টার্ট এট 2 GHz অ্যান্ড স্টপ এট 4 GHz অ্যান্ড স্টেপ সাইজ ইজ 0.05, সো 20 স্টেপ সাইজের জন্য আমাদের লাগবে হলো 0.01। এখন যদি আমরা এটা ফুল স্ক্রিন করি, ফুল স্ক্রিন করার পর এটা একটু কমাই দিলাম আর একটু, সো অ্যাপ্লাই করছি, পুরো কাজ শেষ। এই যে আমাদের দেখতে পাচ্ছি কিন্তু এই যে এই এখান থেকে এখানে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। সো আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি ছিল কত, 2.4 GHz অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি হলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে আমরা কোথায় আমাদের সিমুলেশন যে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসের শুরু থেকে হবে অ্যান্ড শেষ থেকে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে শুরু করতেছে ওরা হলো 2.1 GHz থেকে 2.6 GHz। এটা তোর ওই যে সি করার সময় তোর হলো অ্যারে কাউন্টিং মনে আছে, ফর লুপ দিয়ে যে আমরা হলো এতক্ষণ ধরে রান করবো অ্যান্ড আমাদের এত এত করে ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হবে, মানে ফর 10 to 20 ইন ওয়ান ওয়ান প্লাস প্লাস সামথিং লাইক দ্যাট। এটাও কাইন্ড অফ সিমিলার, জাস্ট এখানে প্রথমে দিছে হলো স্টার্ট, লাস্টে স্টপ অ্যান্ড মাঝখানে হলো স্টেপ সাইজ, মানে হলো কয়টা স্টেপ টেবে। সো আমাদের যেহেতু সুবিধা হবে, সো আমরা এটা পুরোটা মুছে ফেলাই দেবো, কজ এটা দেখতে পাচ্ছিস মেগাহার্টজ রেঞ্জ আছে তো। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2.1 থেকে 2.6 গিগাহার্টজ পর্যন্ত 24টা স্টেপ টাইমে ক্যালকুলেট হবে, বাট আমাদের লাগবে 2 থেকে 4 পর্যন্ত উইথ মিনিমাম অফ 10 স্টেপ সাইজ। সো আমরা যদি এখানে পুরোটা মুছে দিয়ে ক্যালকুলেট করি, 4.0 অ্যান্ড 2.0 with 0.01, correct, no sorry 2.5 দিয়ে ফেলাইছি, 0.01। আচ্ছা আরেকবার একটু চেক দিই আমি, জাস্ট আই মাইট বি মিস্টেকেন, 0.05 তাহলে 0.1 হবে, সরি 0.1 না, 0.1 করে হবে, তাহলে আমাদের 20টা লাগবে। 2.0 এখানে 2.0 দিই অ্যান্ড এটা আমাদের মেগাহার্টসে ক্যালকুলেট করবো। সো মেগাহার্টসে যেহেতু আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি, সো আমরা ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ক্যালকুলেট করব, সরি গিগাহার্টসে যেহেতু সেন্টার ফ্রিকোয়েন্সি, সো আমরা ফ্রিকোয়েন্সিও ক্যালকুলেট করব গিগাহার্টস রেঞ্জে। সো আমরা গিগাহার্টস রেঞ্জ সিলেক্ট করলাম অ্যান্ড দেখতে পাচ্ছিস যে 2.0 থেকে 0.1 ইনক্রিমেন্টে 4.0 পর্যন্ত যাবে, হুইচ
According to my calculation, if I am correct, which I most of the time is not, should be 21 step points. সো ফার্স্ট অফ অল একটু সেভ করে নিই যাতে ঝামেলা না হয় পরে। EXP4 বিট সেভ করে নিছি। অ্যান্ড আমাদেরকে এখানে বলছিল যে হলো আহ, বলতেছে 30 থেকে 90 সেকেন্ড, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে ক্যালকুলেট করতে। সরি, শেক খাইছি তো, ঠান্ডার ঠেলায় গলায় কফ জমতেছে। অ্যানালাইজ এখানে বলছে যে অ্যানালাইজ করা যায় কন্ট্রোল এ দিয়ে, বাট স্যার আমাদেরকে জাস্ট একবারে ডিরেক্ট, যদি আমাদের সেভ করা থাকে, জাস্ট যদি আমরা এগুলো একটা ডিরেক্ট ক্লিক করি আমাদের হলো ক্যালকুলেট করা শুরু করবে। সো অ্যাজ ইউ ক্যান সি, ক্যালকুলেটিং সলিউশন ফর 21 ফ্রিকোয়েন্সি পয়েন্ট। সো 20 পয়েন্টস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে আমার যতটা টাইম লাগে ওটুকু ওয়েট করাই লাগবে মিনিমাম বেসিসে। ল্যাব রিপোর্টের জন্য যেহেতু ল্যাব রিপোর্টে অনেক কিছু আছে, সো স্যার বলছিল যে হলো 10 পয়েন্ট করে ক্যালকুলেট করবো তোমরা। সো এটা চলুক, আমি এটা আই থিঙ্ক এডিট করে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো।
আচ্ছা, so as you can see here, here's the impedance graph we should I don't know স্যার, মানে গ্রাফ অত এক্সপ্লেন করে না, জাস্ট গ্রাফ দেখাইছিল কেমন কেমন আসার কথা, গ্রাফ আমারও এরকমই আসছিল লাস্টের বার। সো এবারও কাইন্ড অফ সিমিলার আসছে, সো আমি ধরে নিচ্ছি ঠিক আছে। অ্যান্ড এখানেও কাইন্ড অফ সিমিলার আসছে আমার এটার ক্ষেত্রে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোয়েস্ট পয়েন্ট হলো একটা 6.6। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি কিন্তু গিগাহার্টসে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে ম্যাগনিটিউড ডেসিবল। সো আমাদের কি বলছিল যে কত ফ্রিকোয়েন্সিতে আমাদের হলো ওই যে ল্যাব রিপোর্টে যদি আমার ব্র্যাক যায় যে হলো রিফ্লেকশন রিটার্ন লস অর রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হওয়ার কথা ছিল কত ফ্রিকোয়েন্সিতে, সেটা মানে কত ফ্রিকোয়েন্সি না কত ডেসিবল ছিল, সেটা হলো লেস দেন 10 ডেসিবল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলো এটা কিন্তু এখনো লেস দেন 10 ডেসিবল, বাট এটা ফর সাম রিজন লেস দেন 10 ডেসিবল যায় না, কজ আমরা হলো অনেক কম হলো কি বলে ওটাকে, মোটামুটি কম একটা হলো স্টেপ সাইজ ইউজ করছি। সো আমি যখন স্টেপ সাইজ 41টা করছিলাম 0.05 দিয়ে, সেখানে আমার দুইটা স্টেপ সাইজ কম আসছিল উইচ ওয়াজ, না সরি একটাই কম আসছিল উইচ ওয়াজ -12 or সামথিং লাইক দ্যাট। সো যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্টেপ সাইজই তোর তোর হলো -10-এর বাইরে। সো আমাদের বলা যায় যে স্টেপ সাইজ অনুযায়ী আমাদের এটা ঠিক আছে, মানে আমাদের এটা ঠিক মতো কাজ করতেছে, কোনো কোথাও কোনো ঝামেলা নাই। সো আমরা এখানে হলো কারেন্টের গ্রাফ দেখতে পাচ্ছি, কারেন্টের গ্রাফ স্যার অত এক্সপ্লেন করে নাই। থ্রি ডি প্যাটার্ন যদি দেখি, থ্রি ডি প্যাটার্ন আমাদের এখানে দেখা যাচ্ছে। যদি আমরা থ্রি ডি রোটেট করাই যে আমাদের সরি রেডিয়েশন প্যাটার্নটা কেমন হবে, রেডিয়েশন প্যাটার্নে যে আমাদের হলো এখানে দেখতে পাচ্ছি চিপটা কোন কোন দিকে আছে অ্যান্ড কোন দিক থেকে রেডিয়েশনটা বেশি আসতেছে। সো এই আমাদের রেডিয়েশন এই এই দুই অ্যাক্সিসে কম, বাট এখানে অনেক রেডিয়েশন বেশি, মানে ডিরেক্ট উপরের দিকে রেডিয়েশন অনেক বেশি। অ্যাজমুথ প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাজমুথ প্যাটার্ন তোর ভালোভাবে ডিফাইন করার জন্য স্যার বলছিল যে হলো যদি এখানে কোথাও রেখে রাইট মাউস বাটন ক্লিক করিস তোর এই মেনুটা আসার কথা। এটা আসলে জাস্ট অ্যান্টেনা ম্যাট্রিক্সে ক্লিক করবি, ক্লিক করলে তোর এই যে এগুলো হলো সুন্দর করে চলে আসবে যে কত কত ভ্যালুতে কি কি। মোটামুটি আমার সবকিছু চলে আসছে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। অ্যান্ড এলিভেশন প্যাটার্ন যদি দেখি, এলিভেশন প্যাটার্নের ক্ষেত্রেও সিমিলার কাজ করা যায়। এলিভেশন প্যাটার্নও সিমিলার একটা রেজাল্ট আসছে। টু বি অনেস্ট স্যার কিন্তু আমাদের গ্রাফ অত এক্সপ্লেন করে নাই, সো আমি এক্সপ্লেনেশনের ব্যাখ্যা তো দিতে পারবো না। আরেকটা জিনিস সরি ভুলে গেছি, এই আমাদের যে অ্যানালাইসিসটা চললো না, এই অ্যানালাইসিসের আগে আগে অ্যানালাইসিস সেটিংসে ঢুকবি, দেখবি হলো এই রেফারেন্স ইম্পিডেন্সটা ঠিক আছে নাকি। অ্যান্ড দেন এই অ্যাজমুথ আর হলো এই রেঞ্জগুলো ম্যাটার করে না, কজ এগুলো অটো সেট হয়ে যায়। সো এটা দেখার পরে তারপরে তুই হলো ওই যে অ্যানালাইজ করা শুরু করবি। সো যেহেতু আমাদের সবকিছু আসছে এখান থেকে হলো এই যে যদি এই এই এর উপর হভার করলেই তুই কিন্তু এই যে এখানে অপশন পাবি যে সেভ অ্যাজ এখানে স্যার বলছিল যে বেস্ট হয় তুমি যদি হলো এখান থেকে স্ক্রিনশট না নিয়ে ছবি দাও, ছবি দিলে ছবিটা একটু ক্লিয়ার আসে। এই যে সেভ অ্যাজ পিএনজি হিসেবে সেভ করলে তোর বেটার হয়। সো পিএনজি হিসেবে সেভ করলাম আমরা, সেভ করে তোর হলো ওই রিপোর্টে দিতে হবে। এটাই হলো তোর বেসিক আমাদের যা শিখাইছে। এখন যেহেতু বেসিক মানে পুরোপুরি আমাদের ল্যাবের যা যা মনে কর হলো এই ম্যাথ ল্যাবে যা যা শেখানোর পার্ট ডান। সো আমরা ম্যাথ ল্যাবটা কাট করে দিয়ে আমরা এখন জাস্ট রিপোর্টে কি কি ইনপুট করা লাগবে সেটা জাস্ট তোকে মুখে বলে দিলে তুই আই থিঙ্ক মোটামুটি বুঝে যাবি কি কি করা লাগবে। যেহেতু আমি মোটামুটি সবকিছুই প্রসেস দেখাই দিছি, সো পারার কথা। আর যদি না পারিস আমাকে জিজ্ঞেস করিস, আমি তোকে বলে দিবানি ওখানে কি কি। সো আমাদের হলো সিমুলেশন রেজাল্টে আমাদের এই যে এগুলো এই সব কিছু দেওয়া লাগবে। আমাদের বলে কি কয় যে এই রিপোর্টে এইসব জিনিসপত্র দেওয়া লাগবে। সো রিপোর্টের জন্য এই ভ্যালুগুলো ওই যে সব গ্রাফ থেকে পেয়ে যাবি। রে বালের নেট রে আমার।
হোয়াট? সরি, নেটটা একটু এই কয়দিন ধরে একটু খারাপ আসতেছে, এই জন্য স্লো। দাঁড়া দেখাচ্ছি। আসছে। এগুলো করার পরও স্যারও আরো কিছু রিপোর্ট দিছে, ল্যাব রিপোর্ট প্রিপারেশন হিসাবে, মানে এক্সারসাইজ করার জন্য জাস্ট। তুই যাতে হলো এই পুরাটা সিমুলেট করে মানে ভালোভাবে বুঝিস কিভাবে কোন কিছু কি জিনিস কাজ করে, অ্যান্ড জাস্ট রিপোর্টটা যাতে ভালোভাবে দিতে পারিস। সো আমাদেরকে এক্সারসাইজ হিসেবে কিছু জিনিসপত্র দিচ্ছে, এগুলো জাস্ট এক্সারসাইজ, এগুলো কিন্তু রিপোর্টে অ্যাকচুয়ালি অ্যাড করা লাগবে না। এক্সারসাইজ হিসেবে দিছে ওই যে আমাদের মনে আছে যে আমরা আগে হলো যে অ্যান্টেন ডিজাইন, এই যে এইগুলা সেভ করার আগে একটা অ্যাকসেপ্ট ক্লিক করছিলাম, এই অ্যাকসেপ্ট ক্লিক করার আগে কিন্তু আমাদের কিছু হলো ডাইলেকট্রিক সিলেক্ট করতে হতো। আমরা নিছিলাম হলো এই যে FR4। এখানে তোর দুইটা ডাইলেকট্রিক নিতে হবে, RT5880 অ্যান্ড রজার্স, এই দুইটা নিয়ে তাদের ফ্রিকোয়েন্সি কত আসে, অ্যান্ড মিনিমাম হলো ওই যে কি কয় রিফ্লেকশন কত, ব্যান্ডউইথ কত আসে অ্যান্ড গেইন কত আসে, এগুলো তুই কিন্তু সব গ্রাফ থেকে পেয়ে যাবি। এক্সারসাইজ 2 হিসেবে দিছিল যে হলো আমাদের এইচ এর ভ্যালুগুলো চেঞ্জ করা, যে কত ভ্যালু নিলে কিরকম টাইপের আউটপুট আসে। এখানে হলো তোর অ্যান্টেনা টাইপ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্টেনা টাইপ দিয়ে প্র্যাকটিস করবি, প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস হিসেবে। যে স্যার এখানে একটা দেখাই দিছে, ল্যাব রিপোর্ট ফলো করলে আই থিঙ্ক মোটামুটি সবকিছুই পারবি। এমনি ধরতে গেলে জিনিসটা ইজি, বাট অনেক কাজ, এটাই হলো প্যারা। হ্যাঁ, এটা করে দেখতে হবে। আচ্ছা, যেহেতু দেখাই দিছে মোটামুটি, এখানে শেষ করতেছি, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমারে হলো মেসেঞ্জারে আস্ক করিস। গুড বাই।